দীর্ঘ প্রায় ১ মাস হতে চলল ২০ দলের লড়াই শেষে এখন বাকি মাত্র দুটি। দক্ষিণ আফ্রিকা এবং ভারত। আপনারা জানেন যে এবার যে দলই চ্যাম্পিয়ন হোক তারা কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে পুরো ক্রিকেট বিশ্ব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে পাওয়ার্ড বাই ভাই হাউজিং এবং কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন জেডএসআরএম, হাবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল। এবং প্রতিদিন মতো আজকেও আমাদের সাথে দর্শক দুজন আছেন, আমরা একটু পরিচয় করে নিচ্ছি। আমাদের সাথে আছেন নাজমুল উদ্দিন ফাহিম, কোচ এবং ক্রিকেট বিশ্লেষক, এবং একই সাথে আছেন মেহরাব অপি, সাবেক ক্রিকেটার। এবং প্রতিদিনের মতো আজকেও আমার ডান সাইডে যারা আছেন তারা কিন্তু আপনারা জানেন যে যারা ক্রিকেটকে ভালোবাসেন, আমরা যারা ক্রিকেট সমর্থক, আমার ফ্যান জোনে আছেন 6 জন। আমরা তাদের সাথে একটু পরিচয় হতে নিচ্ছি এবং নাম এবং কি করছেন, কোত্থেকে এসেছেন কি বলবেন। আমার নাম ফয়সাল আহমেদ। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে পড়তেছি, ফার্মাসি ডিপার্টমেন্ট। ওকে, এরপরজন। আমি রাশাদ মোবাররাত। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। ওকে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শৌকত মবিন, আমি ফার্মেসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। ওকে, এরপরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফশাদ ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম, আমি মিনহাজুল আবরার। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান শান্ত, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ক্লাস 10-এ পড়ছি। ওকে, মানে সবাই তো ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই এবং খেলা দেখা হয় সবারই। জি জি, আপনাদের সাথে আমি পরে আসবো, তবে টেলিভিশনের পর্দায় যারা আছেন আপনারা জানেন যে প্রতিদিন আপনাদের জন্য একটা কুইজ থাকে। গতকালকের যে কুইজটি ছিল সেই কুইজটিকে জানিয়ে দিতে চাই, দক্ষিণ আফ্রিকা কততম বিশ্বকাপ ফাইনাল খেলবে। অপশন ছিল দুটি, এ একবার এবং বি দুইবার। এবং সঠিক উত্তরদাতা কিন্তু আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা পেয়ে যাব তার নাম অবশ্যই। এবং আজকের যে কুইজটি থাকবে সেটা কিন্তু আমরা একটু দিতে চাই। চলতি আসরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান কার? অপশন এ রোহিত শর্মা এবং অপশন বি রহমানুল্লাহ গুরবাজ। দর্শক আপনারা চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস লিখে এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, যত খুশি ততবার। তবে উত্তর পাঠানোর শেষ সময় কিন্তু আগামীকাল দুপুর 2টা পর্যন্ত, এবং সর্বোচ্চ উত্তরদাতা পাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ। দর্শক আমরা কথা বললাম এবং বলছিলাম যে এবারে বিশ্বকাপ নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন দুজন। আমি প্রথমে আসলে নাজমুল উদ্দিন ফাহিম স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি গতকালকে অবশ্যই ম্যাচটা দেখেছেন এবং দুটো সেমিফাইনালে যদি আমরা মানে একটু দেখি, একটু একপেশে হয়ে গেল কিনা দুটো ম্যাচই? একটু না, অনেকটাই একপেশে, যেটা আনএক্সপেক্টেড সেমিফাইনাল পর্যায়ে। কারণ প্রত্যেকটা দলই অনেকগুলো ম্যাচ খেলে এখানে এসছে, সবারই একটা ভালো প্রস্তুতি আছে এই লেভেলে খেলার। আফগানিস্তান হয়তো কিছুটা আনএক্সপেক্টেডলি এই লেভেলে চলে আসছে, এই পর্যায়ে চলে আসছে, বাট সবাই ভালো ক্রিকেট খেলে এখানে এসছে কিন্তু মোরলেস। সেখানে ডেফিনেটলি এক্সপেকটেশন ছিল যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। মূলত লো স্কোরিং ম্যাচ হয়েছে বিশ্বকাপে, খুব হাই স্কোরিং ম্যাচ হয়নি, কিন্তু লো স্কোরিং ম্যাচের মধ্যে কিন্তু কম্পিটিশন ছিল। শেষ ওভার পর্যন্ত খেলা চলে গেছে এবং এক ধরনের উত্তেজনাও ছিল খেলায়, কে জিতে কে হারে এটা নিয়ে নিশ্চয়তা ছিল না কিন্তু শেষ পর্যন্ত। কিন্তু সেমিফাইনালে দুটো ম্যাচে কিন্তু আমরা দেখলাম একেবারেই একপেশে। প্রথম সেমিফাইনালে হয়তো আফগানিস্তানের অভিজ্ঞতা না থাকা, দল হিসেবে অতটা শক্তিশালী না হওয়া, এটা হয়তো কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে খেলা হয়েছিল, অনেকে এটাকেই ফাইনাল ম্যাচ বলছিল এই বিশ্বকাপে। সো সেখানে এক্সপেকটেশন ছিল যে অনেক ভালো কম্পিটিশন হবে। যে দল হেরে গেল তারা টসে জিতেছিল, গুরুত্বপূর্ণ একটা টস, এই উইকেটে টসে জেতারও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। বাট আনফর্চুনেটলি সিদ্ধান্তটা খুব সম্ভবত তারা ঠিক নিতে পারেনি, যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, এবং হয়তো সেটার কারণেই তাদেরকে বড় প্রাইজ পে করতে হয়েছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে এটা আরও কম্পিটিটিভ হওয়া উচিত ছিল। ডেফিনেটলি ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলেনি, একেবারেই খেলেনি। অভি ভাই, আসলে ফাহিম ভাই বলছিলেন টসে জিতে যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনি একমত কিনা? আমিও সারপ্রাইজড, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শুধু ইংল্যান্ড দলই নয়, আমরা অন্য অন্য ম্যাচের কথাও যদি বলি, অনেক টিমই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে টুর্নামেন্টটা হওয়ার কারণে উইকেটের খেলা শুরু হওয়ার আগে উইকেটের চরিত্রটা কিন্তু বোঝা যায় না, কিন্তু উপর থেকে যেটা দেখা যায় যে না, উইকেট সারফেস ইজ হার্ড এবং কোনো ঘাস নেই, ব্যাটিং সহায়ক উইকেট হবে। অনেক দলই কিন্তু টসে জিতে কিন্তু ব্যাটিং নিয়েছে, কিন্তু উইকেট এই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে কিন্তু আমরা T20 ফরম্যাটে যে ধরনের উইকেট হওয়া, আইডিয়াল উইকেট হওয়ার দরকার ছিল, সেই ধরনের উইকেট কিন্তু আমরা দেখিনি। বরঞ্চ উইকেট স্লো ছিল এবং সেখানে বোলাররা আরও স্লো ডেলিভারি করাতে ব্যাটসম্যানদের জন্য সেটা অনেকটাই বিব্রতকর। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় উইকেটটা রিড করতে অনেক দলই কিন্তু পারেননি। ইভেন লাস্ট ম্যাচের কথাই যদি বলি, আমি সারপ্রাইজ যে ইংল্যান্ড ক্যাপ্টেন টসে জয়লাভ করার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্তটি নিলেন। তো
বৃষ্টির একটা সেখানে একটা বাধা ছিল, সেটা আমরা জানতাম। এবং আমরা কিন্তু জানি যে প্রথমে পরে ব্যাট করা দল কিন্তু বৃষ্টি যদি ডিএল মেথড যদি ইনপুট হয় কোনো ম্যাচে, পরে যারা ব্যাট করে তাদের কিন্তু আপনার সুবিধাটা বেশি না, বরঞ্চ তাদের অসুবিধাটা বেশি। তখন কিন্তু আপনার রানটা কিন্তু অতিরিক্ত মাত্রায় চলে আসে। তো সেদিক থেকে আগে ব্যাট করাটা ছিল আমার কাছে মনে হয় যে কিন্তু সেক্ষেত্রে তারা জানতে পারে যে আসলে আমি কত রানের কত জন্য রানের খেলছি। জন্য খেলছি। তো এইসব বিষয় আমার কাছে মনে হয় যে মাথায় রাখা উচিত ছিল। আর এই ধরনের বড় আসলে নো ডাউট যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাট সেমিফাইনাল ম্যাচের হাইপটা কিন্তু অন্যরকম। এবং টিম লাইক ইন্ডিয়া, আমরা জানি যে তাদের স্ট্রেংথ হচ্ছে আপনার ব্যাটিংয়ে, তাদের মূল স্ট্রেংথ। আমরা জেনে শুনে আমরা তাকে ব্যাটিংয়ে পাঠানোর তো আমার কাছে মনে হয় আত্মঘাতিক সিদ্ধান্ত ছিল। ফাহিম ভাই মানে অপি ভাই বলছেন যে আসলে ব্যাটিং স্টার, আমি যদি এবার একটু দেখি যে স্ট্যাট দেখি যে ভারতের বোলিং লাইন আপ যেটা, সেটা কিন্তু দুর্দান্ত। আমি যদি বলি যে বুমরার কথাই ধরেন যে আনপ্লেয়েবল, তার ইকোনমি মাত্র 4.12 বা 1 এইরকম একটা ইকোনমিতে তিনি বল করছেন। এবং একসাথে আপনি যদি কুলদীপের বল দেখেন এবং অক্ষর প্যাটেল যদি দেখেন, এবং গায়ানার উইকেটটা কিন্তু বলা হচ্ছিল যে কিছুটা স্পিন সহায়ক হবে, সেই ক্ষেত্রে কি একাদশ সাজাতে কি ইংল্যান্ড ভুল করেছে কিনা? না, সেটা বলবো না। আমার মনে হয় যে ইংল্যান্ডের ব্যাটিং বোলিং শক্তি যদি আমরা কাগজে কলমে দেখি, এটা একটা শক্তিশালী দল, কোনো সন্দেহ নেই। স্পিন অপশনও আছে, লেগ স্পিনার আছে দুজন, একজন রাইট আর্ম অফ স্পিনার আছে, পেস বোলিংয়ে। তবে আমি বলবো যে ভারতের তুলনায় টি-20-র কথা যদি বিবেচনা করি, ইংল্যান্ড বোধহয় বোলিংয়ে কিছুটা পিছিয়ে, শুধু ব্যাটিংয়ে না, বোলিংয়ে কিছুটা পিছিয়ে আছে। ভারতের যে একদম স্পেসিফিক টি-20 স্পেশালাইজেশনের যে ব্যাপারটা, সেটা দুর্দান্ত। কিন্তু সেটা বুমরা থেকে শুরু করে কুলদীপ যাদব, ওরা জানে টি-20-তে কীভাবে বোলিং করতে হয় বিভিন্ন সিচুয়েশনে। ওইটা ডেফিনেটলি ওদেরকে একটা এইজ দিয়েছে। আর ব্যাটিংয়ে যেটা বললো, তো অবশ্যই ব্যাটিংয়ে আইপিএলের সেরা সেরা দলের সেরা সেরা খেলোয়াড়দেরকে নিয়ে কিন্তু এই দলটা, সে বোঝাই যায় যে এখানে দলের সামগ্রিক শক্তি কতটুকু। সব দলের শক্তির কথা বিবেচনা করলে, যে কোনোভাবে যদি আমরা বিবেচনা করি, ভারত কিন্তু এগিয়ে থাকবে প্রায় অলমোস্ট যে কোনো দল চাইতে। এবং অপি ভাই, আমি আপনার কাছে আরেকটু আসি যে আমরা একটু দেখছিলাম যে গতকাল কি ম্যাচ হারার পর কিন্তু জশ বাটলার বলছিলেন আসলে কৌশলগত কারণে মঈন আলীকে বল করাতে পারেনি, এটার জন্য সে দুঃখ প্রকাশ করছিল যে তাকে আনলে কি কোনো একটু সুবিধা হতো কিনা। দেখুন না, উইকেটের আচরণটা আপনার মাথায় রাখতে হবে প্রথমত। এবং উইকেটে কিন্তু আপনার বল টার্ন করছিল, প্লাস বল থেমে আসছিল। তো এটা একটা কারণ ছিল যে স্পিনারকে দিয়ে বল করানো উচিত ছিল। বাট মঈন আলীকে দিয়ে যখন বল করাবে, কিন্তু সেই স্লটটা কিন্তু আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন বাটলার সেটা খুঁজে পাচ্ছিলেন না। বিকজ রোহিত শর্মা এবং সূর্য কুমার, তারা দুজন কিন্তু একটা বড় একটা পার্টনারশিপ গড়ে দিয়েছিলেন, এবং তারা দুজন কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। এবং আপনি যদি এই সম্পূর্ণ টি-20 বিশ্বকাপ জুড়ে প্রতিটা শক্তিশালী দলে যদি দেখেন, অফ স্পিনারের সংখ্যা কিন্তু খুবই কম। বিকজ রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য অফ স্পিন বলটা হিট করাটা ইটস ভেরি ইজি। ওয়ারেজ আপনার লেফট হ্যান্ড স্পিনার এবং রাইট হ্যান্ড লেগ স্পিনার, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য অ্যাওয়ে টার্ন হওয়ার কারণে কিন্তু মারাটা কিন্তু অনেকটাই কিন্তু কঠিন। তো সেদিক থেকে অফ স্পিনার ওই সময় আমার কাছে মনে হয় না যে ঠিক উপযুক্ত সিদ্ধান্ত হতো, যখন তারা দুইটা রাইট হ্যান্ড ব্যাটসম্যান সেট। এই কারণে হয়তো তিনি আনেননি এবং সুযোগটাও সেখানে পাননি। বরঞ্চ রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে তারা লেগ স্পিনার লিভিংস্টোন এবং আদিল রশিদকে দিয়ে তারা কিন্তু বল করেছেন, এবং তারা দুজন কিন্তু সাকসেস। তো ওই স্লটটা আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন সেই স্লটটা আসলে সারা ম্যাচে মোমেন্টামটা পাননি, যে আপনার মঈন আলীকে দিয়ে বল করানোর মতো জায়গাটা। আমরা যদি এখন দেখি যে একই সাথে এবার যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু একবারে অপরাজিত বললেই চলে। মাত্র একবার ভারত তাও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট হারিয়েছে, এবং সাউথ আফ্রিকা যদি দেখি আমরা, তারা কিন্তু প্রতিটি ম্যাচ জিতে তারপরে এখানে এসেছে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা ফাইনালের কথা ধরি, সেই জায়গায় আসলে দক্ষিণ আফ্রিকা প্রথমবার খেলবে, এবং ভারত যদি বলি যে তারা দ্বিতীয়বারের মতো সুযোগ রয়েছে আসলে। তো সেই ক্ষেত্রে কি একটু এগিয়ে থাকবে কিনা এই অভিজ্ঞতার কারণেও কি ফাইনালে? শুধু অভিজ্ঞতা না, ভারত সব দিক থেকেই এগিয়ে থাকবে, টু বি অনেস্ট। এই কারণেই বলছি, অভিজ্ঞতা তো আছেই, পাশাপাশি এই ধরনের আইসিসির বড় ইভেন্টে, আইসিসির বড় ইভেন্টগুলোতে আপনার ভারত অনেকবার কিন্তু ফাইনালে উপনীত হয়েছে, সেমিফাইনালেও গিয়েছে, খেলেছে। এই ধরনের বড় হাইপার টেনশনের ম্যাচে কী ধরনের নার্ভ ধরে রাখতে হয়, কী ধরনের খেলা খেলতে হয়, তারা কিন্তু খুব ভালো করে কৌশলগত দিক থেকে তারা এগিয়ে। এবং ওয়ারেজ আপনার সাউথ আফ্রিকা, নো ডাউট তারা ভালো দল, এবং তাদের দলে কিছু খেলোয়াড় আছেন, কুইন্টন ডিকক, ক্লাসেন, ডেভিড মিলার, এইডেন মার্করাম। আমার কাছে মনে হয় যে তারা সদ্য সমাপ্ত আইপিএল খেলে এসেছেন, এবং টি-20 ফরম্যাটটা খুব ভালো করে তাদের জানা। এবং তাদের ক্লাসেন যেমন আমার কাছে মনে হয় যে একাই ম্যাচের চরিত্র পাল্টে দিতে পারেন। তো তারাও একটা স্ট্রং দল, কিন্তু বাট উইকেট কিন্তু সেই ধরনের আইপিএলের মতো নয় যেখানে বল ব্যাটে আসে এবং হিট করা যায় খুব ইজি, সেরকম কিন্তু নয়। উইকেট কিন্তু খুব ট্রিকি এখানে। তো সেদিক থেকে
ইন্ডিয়ান বোলিং অপশনটাও বেশি, 3টে স্পিনার নিয়ে খেলছে তারা এবং ভালো বলও করছেন। অভিজ্ঞতা এবং আপনার স্ট্রেংথ সব কিছু মিলে আমার কাছে মানে ভারত এই ম্যাচে অনেক এগিয়ে থাকবে তাদের থেকে। ফাহিম ভাই, আমরা যদি একটু পেসারদের দেখি আসলে দক্ষিণ আফ্রিকা পেসারদের, আমরা যদি এন্ড্রিচ নর্থিয়ের কথা বলি, একসাথে রাবাদার কথা বলি, এরা একটু থ্রেটিং হতে পারে কিনা ভারতের ব্যাটারদের জন্য? অবশ্যই এবং আফগানিস্তানের সাথে যেভাবে বোলিং করলো, কিন্তু কথা হচ্ছে যে উইকেটের কন্ডিশনটাও ইম্পর্টেন্ট, কী ধরনের উইকেটে খেলা হয়। যে উইকেটের নেচার যদি সেই ধরনের সাপোর্টিং নেচার না থাকে তখন কিন্তু অতটা কার্যকরী হয় না। আমরা যেমন দেখেছি গতকাল ম্যাচে কিন্তু বুমরাকে কিন্তু জোরে বল করতে দেখিনি, কিন্তু ওর বেশি অনেক বল ছিল স্লো ডেলিভারি করেছে, কারণ ওই উইকেট টানও পাচ্ছিল আসলে বলে, সেটাই ডিমান্ড করে কিন্তু। সো এটা ডিপেন্ড করবে যে উইকেটের কন্ডিশন কেমন। তবে ভারতের ব্যাটসম্যান আমার মনে হয় না যে ততটা চিন্তিত হবে সেই পেস নিয়ে, বাট ডেফিনেটলি সাউথ আফ্রিকার বড় শক্তির জায়গা ওদের পেসটা, পেস বোলিং এটা একটা বড় শক্তির জায়গা এবং সেটা হয়তো একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হতে পারে সাউথ আফ্রিকার ফেভার। ব্যাটাররা কি একটু ভোগাবে কিনা আসলে? আমরা যদি দেখি একমাত্র ডিকক হয়তো বা রান পাচ্ছে, বাকি কেউই ওইভাবে রান পাচ্ছে না। হ্যাঁ, সেই কনফিডেন্সের জায়গাটাতে একটু পিছিয়ে আছে ডেফিনেটলি সাউথ আফ্রিকা, কারণ ওদের মূল ব্যাটসম্যান যারা, ক্লাসেনের কথা যদি বলি মিডল অর্ডারে, বা মিলার হয়তো একাটা ইনিংস খেলেছে, বাট ক্লাসেনের পারফরমেন্সটা খুব জরুরি ছিল। আমরা যেমন গতকাল যেমন দেখেছি রোহিত শর্মাকে একাই ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু ম্যাচটা বের করে নিচ্ছিল প্রায় নিজেই, এবং একটা পার্টনারশিপ আমরা উপরে দেখেছি যে পার্টনারশিপটা অ্যাকচুয়ালি খেলাটা ইংল্যান্ডের হাতের বাইরে নিয়ে গেছে বলতে গেলে। সো ওরম কিছু কিন্তু সাউথ আফ্রিকা এখনও দেখিনি। সাউথ আফ্রিকা এটা সত্যি দিয়ে সবগুলো ম্যাচ জিতেছে, একমাত্র দল সত্যি সব ম্যাচ জিতেছে, কিন্তু জেতার মধ্যে সেই ডমিনেশন কিন্তু ছিল না, সেটা তাদের ব্যাটিং শক্তি দিয়ে কিন্তু জেতেনি। ভারত রিলেটিভলি ব্যাটিং শক্তি দিয়েও কিছুটা জিতেছে, বা ব্যাটিং শক্তি প্রয়োগ করার বোলারদের একটা দেখেছি আমরা। সুযোগ দিয়েছে আর কি। বলার তো আছেই, বাট ব্যাটিং শক্তি ওরা কিন্তু দেখিয়েছে। দু একজন ব্যাটসম্যান ভালো খেলছে না সত্যি, বিরাট কোহলি ভালো খেলতে পারেনি, বাট এছাড়া বাকি সবাই কিন্তু অন অ্যান্ড অফ রান করেছে কিন্তু, এবং ওদের ব্যাটিং ডেপথটা অনেক, এবং যারা নিচে আছে 7 বা 8-এ তারা কিন্তু ইকুয়ালি ম্যাচ উইনিং ব্যাটার। ওরা প্রয়োজন হলে কিন্তু 150-60 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, প্রয়োজন হলে একটা 6 মেরে দিতে পারে, কিন্তু সেটা অক্ষর প্যাটেল পর্যন্ত হোক। সো ওরা অনেক গোছানো একটা দল, ব্যাটিংয়ে বোলিংয়ে গোছানো একটা দল। ওরা জানে কখন উইকেট দরকার, এবং উইকেট নেওয়ার মতো বোলার ওদের আছে। ওরা জানে কখন দ্রুত রান করা দরকার, সেরকম ব্যাটার ওদের আছে কিন্তু, সেটা ডানহাতি ব্যাটার বলি বাঁহাতি ব্যাটার বলি। সো ওয়ান্ডারফুল কম্পোজিশন। কিন্তু সবচেয়ে বড় যেটা যে ভারতের শক্তির জায়গা, সেটা হচ্ছে যে মেন্টাল অ্যাপ্লিকেশনটা। ভারত হয়তো, আমি ভেবেছিলাম যে ভারত হয়তো নকআউট স্টেজে এসে মেন্টাল প্রেশারে নিজেদের খেলাটা বদলায় কিনা, একটু ডিফেন্সিভ হয় কিনা, মোটেই সেটা হয়নি। কিন্তু ভারত প্রত্যেকটা ওভার ডমিনেট করার চেষ্টা করছে, প্রত্যেকটা ওভারে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে, এবং সেটাতে সমর্থ হচ্ছে। গুড থিং যে ওদের ক্যাপ্টেন সেটা করছে। ক্যাপ্টেন করাতে যেটা হয়েছে যে ক্যাপ্টেন যখন ভালো পারফর্ম করে, তার পক্ষে দল লিড করাটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু সে চ্যালেঞ্জ নিতে পারে, এগ্রেসিভ হয়, এবং সেটাই কিন্তু রোহিত শর্মা করছে। কিন্তু হোপফুলি সামনের ম্যাচেও সেটা করতে পারবে, কারণ একজন ক্যাপ্টেন যখন নিজে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যেটা বোঝায় সেটা করে, এটা দেখতেও ভালো লাগে কিন্তু। অবভিয়াসলি। ওপি ভাই, আমি যদি একটু বলি যে ভাই লোয়ারের কথা বলছিলেন, যারা শিবাম দুবে দেখি, জাদেজা দেখি, অক্ষর প্যাটেল দেখি, সবাই কিন্তু আসলে 10 বল খেললেও কিন্তু মানে 18-20 রান করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে, এবং সবাই ওটা করছে। এইটা কি একটা শক্তি যায় কিনা, যে স্ট্রাইক রেটটা আসলে 150-এর উপরে নেওয়া যায়? আমি যদি 5 বলও খেলি, আমি 5 বল খেলে যদি 10 রান করে দিতে পারি, দলের যে শক্তিটা বা স্কোরটা বড় করার বিষয়ে যে ভূমিকাটা, সেইটা একটু শক্তি কিনা ভারতের? অফকোর্স এটা একটা বিরাট শক্তি, এবং টি-20 ফরম্যাটে এই ধরনের প্লেয়ারই কিন্তু আমার কাছে মনে হয় যে প্রয়োজন লোয়ার অর্ডারে বেশি, এবং সেটা ইন্ডিয়া দলে কিন্তু আছে। তো ইন্ডিয়া দলের কম্পোজিশন আপনি যদি দেখেন, নাম্বার 3 ব্যাটার লেফট হ্যান্ড ব্যাটসম্যান ঋষভ পান্ট, নাম্বার 5 ব্যাটিং করেন শিবম দুবে লেফট হ্যান্ড ব্যাটসম্যান, নাম্বার 7 ব্যাটিং করেন জাদেজা লেফট হ্যান্ড ব্যাটসম্যান। এই জায়গাগুলোতে কিন্তু লেফট হ্যান্ড রাখাটার উদ্দেশ্য হচ্ছে মিডল ওভারগুলোতে কিন্তু প্রতিটা দলেরই কিন্তু আইদার লেফট আর্ম স্পিনার না রাইট আর্ম লেগ স্পিনার থাকে। তো তখন যাতে তাদেরকে অ্যাটাক করতে পারে, এই 3টা ব্যাটসম্যান কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান এই 3টা জায়গায় সেট করা। এবং অন্যান্য দলগুলো হয় কি, যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন চেঞ্জ করতে গিয়ে হয়তো তাদের ব্যাটিং অর্ডারই চেঞ্জ করতে হয়, এই ধরনের কম্পোজিশনটা করতে হয়। কিন্তু ওয়ারাস আপনার কিন্তু ভারতের কিন্তু এটা করতে হয় না, তাদের এটা একটা বিরাট বড় একটা শক্তির জায়গা। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আকসার প্যাটেল পর্যন্ত কিন্তু গিয়ে হিট করতে পারেন। আমরা লাস্ট ম্যাচের কথাই যদি বলি, 20তম ওভারে এসে কিন্তু আকসার প্যাটেল এবং জাদেজা কিন্তু 12টি রান তুলতে সক্ষম হয়েছেন। দ্যাট মিনস তাদের নাম্বার 9 ব্যাটসম্যান যদি 12টি রান যদি ওভারে তুলতে সক্ষম হন, এবং শেষ ওভারে গিয়ে তাদের ব্যাটিং ডেপথ অনেক বেশি, সেটা বোঝাই যায়। তো
নো ডাউট যে তাদের শক্তির জায়গাটা কিন্তু ব্যাটিংই বটে এবং এই টুর্নামেন্টে যদি দেখেন তারা কিন্তু যেসব ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করেছে এবং ব্যবধানটাও কিন্তু বড় 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 ব্যবধানে জিতেছে। বাংলাদেশের সাথে আমি যদি ম্যাচের কথাই বলি বা আফগানিস্তানের সাথে ম্যাচের কথা বলি 50 রানে তারা ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার সাথে 24 রানে ম্যাচ জিতেছে। তো 24 রান হয়তো শুনতে হয়তো খুব অল্প, কিন্তু টি-20 ফর্মেটে 24 রান কিন্তু অনেক বড় ব্যবধান। তো সেদিক থেকে তাদের স্ট্রেংথ যে তাদের ব্যাটিং তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে এবং পাশাপাশি আমার কাছে মনে হয় উইকেট স্লো হওয়ার কারণে স্পিনাররা বাড়তি একটা সুবিধা পাচ্ছেন। লাস্ট ম্যাচও যেটা পেয়েছেন, উভয় দল পেয়েছেন, ইংল্যান্ডও পেয়েছেন যেমন, ভারতীয় বোলাররাও পেয়েছেন, কিন্তু বাট ইংল্যান্ড থেকে আমার কাছে মনে হয় ভারতীয় স্পিনাররা টি-20 ফরম্যাটে যারা আইপিএলে খেলছেন যেমন আকসর প্যাটেল, কুলদীপ যাদব, এরা কিন্তু আইপিএলে এমন নয় যে 2 বছর ধরে খেলছে, 3 বছর না, অনেক বছর হয়ে গেছেন এবং তারা এই ফরম্যাটটা কোথায় কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করতে হয় সেটা তাদেরকে খুবই ভালো করে জানা। এবং আমার কাছে মনে হয় যে ব্যাটিং বোলিং দিক থেকে তারা অনেক গোছানো একটি দল। ফাইন ভাই একটু আগে বলছিলেন, আই অ্যাগ্রি উইথ হিম। এবং সম্প্রীতির সময় রোহিত শর্মা যে ধরনের পারফরমেন্স করছেন লাস্ট 2টি ম্যাচ, আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে তিনি হয়তো শুরু করেছেন, কিন্তু এই আক্রমণাত্মক এই জিনিসটা তাদের মিসিং ছিল টপ অর্ডার থেকে, কিন্তু যেটা কিনা আপনার ক্লিক করেছে ঠিক রাইট টাইমে এসে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেই, এবং লাস্ট ম্যাচেও সেটা করেছেন। তো এই ধরনের আমার কাছে মনে হয় যে অ্যাগ্রেসিভ মোড যেটা তারা তৈরি করেছেন দলের ভিতরে, এমন নয় শুধু রোহিত শর্মা একা, প্রতিটা ব্যাটসম্যানই কিন্তু আমার কাছে মনে হয় 1 থেকে 6 পর্যন্ত যারা ব্যাট করছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। কিন্তু ওয়ারেজ একটা সময় মনে হয়েছিল যে না, তাদের একটু স্লো গতিতে যাওয়া উচিত, উইকেট আর্লি পড়ে যাচ্ছে, তারপরেও তারা ট্রাই করে যাচ্ছেন, তাদের একটু ধরে খেলা উচিত। এই ধরনের আমরা হয়তো এরকম মেন্টালিটি ছিলই না পুরো ম্যাচে, কোথাও ছিল না। ছিলই না, কিন্তু বাট আপনি টি-20 ম্যাচ জিততে গেলে বাট একটা ভালো দল গড়ে উঠতে গেলে আপনার এই ধরনের মন মানসিকতার 11টা প্লেয়ার প্রয়োজন, এবং সেটা কিনা ইন্ডিয়াতে আছে, ভারতীয় দলে আছে। এই কারণেই কিন্তু তারা এরকম শক্তিশালী ভালো ক্রিকেট। আমি একটু আমাদের ফ্যান জোনে যেতে চাই। আসলে আপনারা তো হয়তো বা যেহেতু ক্রিকেটকে ভালোবাসেন, খেলা দেখছেন অনেক দিন যাবতীয়, এইবারের টুর্নামেন্টটা গেল কয়েকটা বারের চেয়ে কি কোনো ভিন্নতা পেয়েছেন কিনা এবারের টুর্নামেন্টে? জি, আমি শুরুতেই বলবো একটু ভিন্নতা দেখেছি, কারণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল না। ব্যাটিংরা প্রত্যেকটা আমরা যখন ইউএসএ পিচগুলো দেখেছি সবগুলো পিচই ম্যাক্সিমাম মানে বোলিং ফ্রেন্ডলি ছিল। দেখেন ব্যাটিংয়ে খুব স্ট্রাগল করেছে। আমরা দেখছি, আমরা বাংলাদেশ দিয়ে শুরু করতে যাচ্ছি, যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান থেকে শুরু করে কেউ এরকম ফর্মেন্স ছিল না, এখানে তারা স্ট্রাগল করতেছিল, যার কোনো রানও পাচ্ছিল না। এবং অন্যান্য দেশের প্লেয়াররা যেমন অস্ট্রেলিয়া থেকে শুরু করে অন্যান্য ইংল্যান্ড এবং কি নিউজিল্যান্ডের প্লেয়াররা পর্যন্ত এখানে রান পাচ্ছিল না। অবশ্যই এই বিশ্বকাপটা অন্যদের থেকে, অন্য বিশ্বকাপের থেকে আমি বলবো তুলনামূলক একটু টুর্নামেন্ট হয়েছে, স্ট্রাগল, ব্যাটিংয়ের স্ট্রাগল একটা পিচ ছিল, যার কারণে একটু ডিফারেন্ট এটা বলবো মনে হচ্ছে। এবং একই সাথে যদি আমি বলি যে আপনি বাংলাদেশের কথাই বলছেন, আসলে বাংলাদেশের যেই ক্রিকেট খেলেছে এবার তাতে আপনি সন্তুষ্ট কিনা? বাংলাদেশের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমরা সন্তুষ্ট হওয়ার মতো, কারণ আমরা টপ 8-এ গেছি। কিন্তু সবচেয়ে আফসোস লাগে যখন আমরা ওই 12 ওভার এক বলে যে টার্গেটটা মানে আমরা যাইনি, যে মানে অ্যাটাকটা করিনি, এটাই খুব আফসোস লাগে। কারণ আফগানিস্তানে যদি দেখেন মাত্র 55 রানে অল আউট হয়ে গেছে। এই টাইমে বাংলাদেশ থাকলে কিন্তু আমরা একটা ক্লোজ ম্যাচ করে সাউথ আফ্রিকা কিন্তু আটকে দিয়েছিলাম, মাত্র 2 রানে হারছি। তো আমরা কিন্তু এখন ফাইনালও খেলতে পারতাম। আমরা ওই ফ্যান হিসেবে ওই খুব বাজে লাগে যখন মানে আমাদের প্লেয়াররা বা টিম ম্যানেজমেন্ট যে 12 ওভার এক বলে যে ওই যে ইচ্ছা শক্তিটা করলো না, মানে ইচ্ছা দেখাইলো না। যদি দেখাইতো আমরা সাউথ আফ্রিকার সাথে কিন্তু মাত্র 2 রানেই মানে 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 ম্যাচটা ক্লোজ ছিল একদম। আমাদের আফগানিস্তান তো তেমনই কোনো পার্থক্য করতে পারতো না। বাংলাদেশ থাকলে বাংলাদেশে যে বোলিং ছিল, তাসকিনের গতি বা এইসব বা মুস্তাফিজ, তারা কিন্তু ভালো একটা টাফ টাইম দিতে পারতো সাউথ আফ্রিকাকে, বা আমরা ফাইনালও খেলতে পারতাম ভাগ্যের জোরে। আর এই ওয়ার্ল্ড কাপে বা এই পিচটা বাংলাদেশের মতো টিমদের জন্য মনে করি আমি মানে একটা ভালো, কারণ বাংলাদেশ তো আর 200 রান বা 250 রান চেস করে ম্যাচ বাংলাদেশ সচরাচর যেভাবে মিরপুরে আমরা দেখি যে যেই উইকেটে খেলে ওইরকম একটা স্পিন সহায়ক এবং সবাই বলটা ভালো করছিল, এবং একসাথে যদি ব্যাটসম্যানরা একটু রান করতে পারতো তাহলে হয়তো বা অনেকটা এগিয়ে যেতে পারতো। আপনার কথা অবশ্যই একমত। আপনি কিছু অ্যাড করতে চাইবেন কিনা? আসলে জি, আমি অ্যাড করতে চাইবো হচ্ছে আমাদের বোলিং লাইন আপ যে ছিল, স্পেশাল হচ্ছে রিশাদ, তানজিম সাকিব, ওরা ওভারঅল এই ওয়ার্ল্ড কাপে ভালোই ডোমিনেট করেছে আর কি। তো আমাদের সবচেয়ে ব্যর্থতার বিষয় হচ্ছে সাকিব আল হাসান, ওনার যে পারফরমেন্স সেটা আমরা ভালো করে পরিলক্ষিত করতে পারিনি, যেটা সত্য কথা। নেদারল্যান্ডের ম্যাচ ছাড়া আর কি বাকি কোনো ম্যাচে আমরা মানে ওনার সেই রকম যে সাকিব আল হাসান যে নেম ফেম ওইটা আমরা আসলে দেখিনি এই ওয়ার্ল্ড কাপের মধ্যে। তো তারপরে ব্যাটিং যে অর্ডারটা আছে, স্পেশালি লাস্ট ম্যাচটা যদি আমরা ধরি আফগানিস্তানের বিপক্ষে, তো এখানে আমাদের জেতার যে একটা টেন্ডেন্সি ছিল স্পেশালি আমাদের ফ্যানদের মধ্যে, দর্শকদের মধ্যে, বাট সেটা কিন্তু টিমদের মধ্যে ছিল না খুব বেশি একটা।
যখন আমাদের ক্যাপ্টেন বললো যে 3 উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের প্ল্যান ছিল না যে আমরা 12.1 ওভারে ম্যাচটা জিতবো, শুধু ম্যাচটা জেতার একটা চেষ্টা ছিল। বাট ওই তখনই আসলে আমাদের খুব কষ্ট লাগছে যে আমরা এতটা মানে বিগ ফ্যান বা এত ভালো করে আমরা খেলাধুলা দেখি বাংলাদেশের এই সকালবেলা ঘুম থেকে উঠে। তো ওই টাইমে আসলে খুবই খারাপ লাগছে যে এরকমভাবে ম্যাচটা ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়া বা ইচ্ছাকৃতভাবে আমরা সেফারে না যাওয়ার টেন্ডেন্সি, এটাতে খুব খারাপ লাগছে। আর তারপরে আমাদের যে তাওহিদ হৃদয় আছে, বলতে গেলে টি-20 ব্যাটসম্যান হিসেবে আমাদের ওকেই চেনার কথা সবার এই ওয়ার্ল্ড কাপে। তো ওনাকে যে ওয়ান ডাউনে না নামানো, টু রানে না নামানো, এটাও একটা ইফেক্ট ছিল। কারণ যখন আমাদের তামিম যখন আউট হয়ে যায়, এরপরে নাজমুল হাসান শান্তর যে মানে ক্রিজে আসা, এটা একটু সারপ্রাইজ হয়েছিল। ওকে, আমি একটু ফাহিম ভাইয়ের কাছে আসলে এই প্রশ্নে যেতে চাই যে সাকিবের কথা বললো একই সাথে যে সাকিব তার যে পারফরমেন্স সেটা দিতে পারছে না, এবং একই সাথে আমরা তাওহিদ হৃদয়কে আরও উপরে খেলানো উচিত কিনা। এবং আপনি জানেন যে আজকে দল কিন্তু বাংলাদেশে ফিরেছে, তো আসলে এখন আসলে বাংলাদেশের করণীয় কি, ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি করা উচিত? এতদিন যা করেছি তা না করা, কারণ প্রত্যেকবারই এসে আমরা বলেছি অনেক কিছু করবো, তারপর কিছু করিনি। সো আমার মনে হয় ওখান থেকে ফিরে আসতে হবে না। আমার মনে হয় যে এখন তো এইমাত্রই আমরা ফিরে আসলাম, তো এখন সব কিছু দগদগে ভালো অবস্থায় আছে সব কিছু। এখনই উপলব্ধি করার সেরা সময়, কারণ কয়েকদিন গেলে এটা আস্তে আস্তে কিন্তু ঝিমিয়ে পড়বে। সো বিশ্বকাপে গিয়ে আমরা কী সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি সেই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। হ্যাঁ, আমরা যদি শুরুর দিকে তাকাই, একেবারে আমরা প্লেয়ারই খুঁজে পাচ্ছিলাম না দল নির্বাচনের সময়। আমাদেরকে কাদেরকে নিতে হলো? যারা গত 5 ম্যাচে 20 রান করেনি তাদেরকে নিতে হলো। রিজার্ভেও যেমন প্লেয়ার, ফার্স্ট লেভেলেও তেমনই প্লেয়ার। যাদের সেরকম স্ট্রাইক রেট নেই তাদেরকে আমাদের নিতে হলো। টিমে ওরকম, যেমন যদি আফগানিস্তানের কথা বলি, করিম জান্নাতের নাম নিশ্চয়ই সবাই জানে। করিম জান্নাত বাংলাদেশে বিপিএল সবসময় খেলে, বোলিং করে। বিপিএলে বোলিং করে না? বোলিং করে, মাঝে মাঝে করে। কখনো 4 ওভার বোলিং করে, কখনো 2 ওভার বলে, কখনো 3 ওভার করে। এই আফগানিস্তান টিমে ও বোলিং করার জায়গা নেই, কিন্তু ওদের এত বলার, ওদের 7 জন বা 8 জন বলার, এবং ওখানে জান্নাত বোলিং করার সুযোগ পায় না। সো বোঝা যায় একটা দল তৈরিতে যে অপশনস থাকতে হয়। আমাদের অনেক সময় হয় যে মাত্র 5 জন স্পেশালিস্ট বলার থাকে, আর কোনো বলারই থাকে না। সো একটা দল গড়তে যে অপশনস থাকতে হয়, সেই অপশনসও আমাদের নেই। আমাদের তো ভাগ্য খুব ভালো যে এবার আমাদের পেস বলার এবং স্পিনার রিশাদ এইসব মিলে আমরা 3টা ম্যাচ জিতে গেছি, এটা আমাদের সৌভাগ্য বলতে হবে। কিন্তু আমরা তার আগের দিকটা যদি দেখি, অনেকেই আমরা ভাবছিলাম যে এইবার হয়তো আমরা একটা ম্যাচও জিততে পারবো না। আমরা কিন্তু নেপালের সাথে আমাদের কী হয়, কারণ নেপাল ওয়েস্ট ইন্ডিজ এই টিমের সাথে 2টা ম্যাচ জিতেছে, আমরা দেখেছি, ভালো খেলে, এগ্রেসিভ ক্রিকেট খেলে, সেখানেও আমরা হেরে না। একবার ধুকতে হ্যাঁ, আমরা সেখানেও না হেরে যাই, এই ভয়টাও ছিল। কিন্তু সৌভাগ্য করে আমরা 3টা ম্যাচ জিতেছি, থ্যাঙ্কস টু দি টিম, সেটা তাদের কৃতিত্ব। কিন্তু আমার মনে হয় যে এই উপলব্ধিগুলি করা দরকার, এগুলি আমরা লুকিয়ে রাখি, ঢেকে রাখি, এগুলো না রেখে এগুলো খোলা দরকার, যে কোথায় কোথায় আমাদের সমস্যা আছে। আমাদের কি এই মানে কৌশলগত অনেক ভুল আছে কিনা? আপনি যদি বলছিলেন আসলে আফগানিস্তানের কথা, আমি যদি অস্ট্রেলিয়া ম্যাচে দেখি আফগানিস্তান 8টা বলার, আসলে 8 জন বলার ইউজ করেছে। সে কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমরা মনে হয় মুখস্থ বলার বলতে 4 উইকেট পেল কে? না, গোলবাদিন নাইব পেয়েছে। গুলবাদিন নাইম ওয়াজ দ্য লাস্ট বোলার, লাস্ট বল 8 নম্বর বলার 8 ছিল। নম্বর বলার, এবং সে 4টা উইকেট পেল। নট এ রেগুলার বোলার, কিন্তু ওই অপশনটা ওদের ছিল। আমরা তো চাইলে লিটন কুমার দাসকে বোলিং দিতে পারবো না, বা শান্তকে বোলিং দিতে পারবো না। সো ওদের এই অপশনটা ছিল, অপশনগুলি থাকা খুব দরকার। হ্যাঁ, এগুলি সুযোগ তৈরি করে দেয়, কারণ এক একদিন উইকেটের কন্ডিশন এমন এক রকম থাকে, কখনো টার্ন থাকে, কখনো টার্ন থাকে না, কখনো স্লো থাকে। সো সেই অনুযায়ী বলার থাকলে ব্যবহার করা যায়। সো দল গড়তে গেলে এরকম প্লেয়ার দরকার, যে 7 নম্বর 8 নম্বর এসে ধামধুম করে 5 বলে, যেমন রিশাদকে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার এগেইনস্টে, কোথা থেকে নেমে 7টা 6 মেরে দিল। এরকম খেলার দরকার। আমাদের ঘুরে ফিরে সেই যারা টেস্টে খুব ভালো খেলে, 50 ওভার্সে যারা খুব ভালো খেলে, তাদেরকে নিয়ে এই যে দল গড়া মানে চলছে তো চলছেই, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো বুঝতে হবে যে এটা টি-20 ইজ এ ডিফারেন্ট বল গেম। যত বড় খেলোয়াড় হোক, যত যাই হোক, ইটস এ ডিফারেন্ট বল গেম, এটা আমাদের বুঝতে হবে। তো ওটার জন্য আলাদা একটা জিনিস সাজাতে হবে, আলাদাভাবে প্রস্তুত হতে হবে, আলাদাভাবে সাজাতে হবে। টি-20 খুব গুরুত্বপূর্ণ ফর্মেট এখন ওয়ার্ল্ড ক্রিকেটে। কারণ টি-20 থেকে যেটা হয়, টি-20 যারা খেলে তাদের ইন্টেন্ট অন্যরকম হয়, তাদের ট্যাকটিক্যাল নলেজ অন্যরকম হয়, তাদের চিন্তা করতে হবে অন্যভাবে, তাদের ফিটনেস অন্যরকম হয়। এইসব খেলা থেকে আসলে যারা টেস্ট খেলবে, যারা 50 ওভার্স খেলবে, অনেক কিছু নিয়ে যেতে পারবে ওখানে কিন্তু। সো টি-20 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন টি-20টা খেলা উচিত, সাজানো উচিত ভালোভাবে, সো দ্যাট ওখান থেকে প্লেয়াররা উঠে আসে, অনেক ম্যাচ খেলার সুযোগ। ম্যাচই তো খেলার সুযোগ নেই আমাদের দেশে। ম্যাচ কয়টা খেলে? সেই বিপিএলে কয়েকটা ম্যাচ খেলে, তাও আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়াররা হয়তো ও মিডল ভালো জায়গায় খেলার সুযোগ পায় না।
ওখানে আমরা বড় বড় বিদেশি প্লেয়ারদেরকে দিয়ে দিই, এ ওপেন করবে, ও ইম্পর্টেন্ট সময় বোলিং করবে, সব বিদেশি খেলোয়াড়। আমাদের খেলোয়াড়রা তো রোল প্লে করার সুযোগ পায় না। কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে তো আমাদেরকেই আমাদের কাজ খেলতে করতে হয়। হয়, আমাদেরকেই আমাদের কাজ করতে হয়, কারণ ওটা করতে পারে না। সো এগুলি ভাবতে হবে, কিন্তু এগুলো ভাবতে হবে। অপি ভাই, আমরা যদি একটু দেখি যে আমরা 2015 সালে যখন ওয়ানডে বিশ্বকাপ হলো তখন কিন্তু আমরা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলাম। তখন কিন্তু ইংল্যান্ড দলটাকে দেখেছিলাম যে তারা নতুনভাবে শুরু করা, তারা কিন্তু তার সেই কাজটা করে দেখেছে 2019 বিশ্বকাপে। তা আমাদের যে আসলে সামনের চিন্তা ভাবনা, যে ভাই যেটা বললো যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হবে, তো ওই জায়গাটা আপনি কি বলতে চাইবেন? দেখুন, এই ধরনের ফাহিম ভাই যেটা বললো, এই ধরনের চিন্তা ভাবনা করতে গেলে শুরুটা কোত্থেকে আমরা করতে পারি। তো আমার কাছে মনে হয় যে শুরুটা আমরা যদি হাই পারফরমেন্স ইউনিট থেকে যদি স্টার্ট করি, বা বাংলা টাইগার এখন একটা টিম আছে, সেখান থেকে যদি স্টার্ট করি, সম্প্রতি সময় হয়তো বাংলা টাইগার এবং হাই পারফরমেন্স এই দুটো দল মিলে কিছু প্লেয়ার নিয়ে আমরা হয়তো এই 14 তারিখে হয়তো অস্ট্রেলিয়া একটা টিম যাবে সেখানে ম্যাচ খেলতে। তো এই ধরনের ম্যাচের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, আমরা যদি প্লেয়ারদেরকে এই অপশনগুলো দিতে পারি যে না, চ্যালেঞ্জের মুখোমুখিগুলো কীভাবে চ্যালেঞ্জের মুখোমুখিগুলো করতে হয় ম্যাচ সিচুয়েশনে, এই ধরনের সিচুয়েশনগুলোকে যদি তাদেরকে আমরা বেশি দিতে পারি, তাহলে আমার প্লেয়ার বের হয়ে আসা সম্ভব। আপনি নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন, আপনি কোনো দিন আপনার উন্নতি কতটা করেছেন সেটা কিন্তু ধরতে পারবেন না। কিন্তু বাইরের দলগুলোর সাথে যদি আপনি বেশি পরিমাণ ম্যাচ খেলেন, এবং বিপিএলের কথা যদি বলি, ফাহিম একটু আগে বলছিলেন যে বিপিএলে যখন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা বিদেশি প্লেয়ারগুলোকে আমরা খেলতে দেখি। কিন্তু হ্যাঁ, আমরা বাংলাদেশি প্লেয়াররা যে পারি না তারা, বাংলাদেশি প্লেয়ারদের ওই সিচুয়েশনে ফেলতে হবে। কিন্তু বাট এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে না হয় কি, ফ্র্যাঞ্চাইজির ওনার যারা থাকেন বা কোচিং স্টাফ যারা থাকেন, তারা সবসময় জিততেই চান, তারা কখনোই কিন্তু হারতে চান না, এটা আমরাও বুঝি। বাট ট্রাস্টটা সব থেকে তখন বেশি রাখে হচ্ছে বিদেশি প্লেয়ারদেরকে, যে আমরা এই কাজটা করিয়ে ফেলবো। কিন্তু এই জায়গাতেও আমরা যদি নিজের একটু দায়িত্ব নিয়ে যদি হয়তো যারা লোকাল কোচ আছেন বা ওনারকে আমরা যদি এডুকেট একটু করতে পারি, আমি ওনারদের এডুকেট এই কারণেই করতে বলছি যে এই T20 ফরম্যাটে খেলাটা ধরুন ক্রিকেট উন্নয়নের জন্য, আসলে ক্রিকেট উন্নয়নের জন্য সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যদি আমরা তাদেরকে একটু ভালোভাবে এডুকেট করতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়ারগুলোকে এইসব সিচুয়েশনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কারণ এই সেম চ্যালেঞ্জগুলোতে আমাদের ইন্টারন্যাশনাল প্রতিটা ম্যাচেই ফেস করতে হয়। তো এই সিচুয়েশনগুলো থেকে যদি আমরা তাদেরকে ড্রপ করে যদি দিতে পারি, তাহলে হয়তো তিনি তার নিজের যোগ্যতায় তিনি হয়তো সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে দেবে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো অবশ্যই বাংলাদেশের ভালো কিছু করা সম্ভব, কিন্তু হ্যাঁ, নতুন আঙ্গিকে কিছু কিছু জায়গায়, যেমন আমার কাছে যেটা মনে হয়েছে এই বিশ্বকাপে আমরা কিছু জায়গায় পিছিয়ে ছিলাম, যেমন পাওয়ার প্লেতে। প্রতিপক্ষ দল যাদের সাথেই খেলে না কেন, আমাদের সাথে পাওয়ার প্লেতে তারা 45 থেকে 50টি রান করে, কিন্তু আমরা যখন তাদের বিপক্ষে ব্যাট করি পাওয়ার প্লেতে আমরা 30 থেকে 35টি রান করি। এখানে কিন্তু 10টি রান কিন্তু শর্ট, আবার প্রথমেই 10টি রান শর্ট। লাস্টে 5 ওভারে গিয়ে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ম্যাচে লাস্ট 5 ওভারে আমরা একটি বাউন্ডারি আমরা হাঁকাতে পারিনি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে আমরা এই কাজটা করতে পারছি না অনেক দিন ধরে। তো এই অন্য দলগুলো আমাদের বিপক্ষে যখন ব্যাট করে লাস্ট 5 ওভারে তারা করে 60 রান, আর আমরা সেখানে করতে পারি 35 থেকে 40 রান, এখানে আরও 20টি রানের শট। এবং দিন শেষে যখন ক্যাপ্টেনের স্কোরটা দাঁড়ায় তখন 40-50 রানের একটা গ্যাপ হয়ে যায়, 40 তখন 30 রানের কথাই কিন্তু বলা হয় যে আমরা 30 রান শর্ট ছিলাম। এই জায়গাগুলো আমাদের 30 রানটা শর্ট ছিল। এই জায়গাগুলোতে স্ট্রেংথ বাড়ানোর জন্য আমার কাছে মনে হয় যে পরিকল্পনা এখনই নেওয়া উচিত, এবং আমাদের ব্যাটসম্যানদের, টপ অর্ডার ব্যাটসম্যানদের বলেন, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের বলেন, এইখানে কাদেরকে সেট করবেন আমার কাছে মনে হয় এটা নির্বাচকরাই ভালো জানেন। কিন্তু বাট এইখানে আমাদের স্ট্রেংথটা বাড়ানো উচিত, এবং যদি আমরা বাড়াতে পারি আমার কাছে মনে হয় T20-তে ভালো দল গড়া সম্ভব। ফ্যান জোনে একটু যেতে চাই আবারও। আপনারা জানেন যে আসলে যদি আপনারা এই শোটা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার জন্য একটা কুইজের ব্যবস্থা রয়েছে। আমি সেই কুইজটা দিতে চাই। প্রথম যে পারবেন অবশ্যই আগে হাত তুলবেন এবং মাইক্রোফোনে অ্যান্সারটা বলবেন। খুব সহজ প্রশ্ন, আসলে যদি গতকালকে খেলা দেখে থাকেন অবশ্যই পারার কথা। গতকাল ভারত ইংল্যান্ড ম্যাচের সর্বোচ্চ রান কার? এইজন ভাই। রোহিত শর্মা 55 রান, 57 রান। দ্যাটস রাইট অ্যান্সার। প্রথমটা অবশ্যই ভুল ছিল। আপনি পেয়ে যাচ্ছেন আসলে চ্যানেল 24 পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, এবং আপনাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। আমরা ব্রেকের পর এসে আপনাদের জন্য আরও একটা কুইজের ব্যবস্থা রয়েছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নেব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ নিচ্ছে বিরতি, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর ZSRM, আইভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার অ্যান্ড RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল।
গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আইভার ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছিলাম এবার বিশ্বকাপ নিয়ে, এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল, এবং আমার সাথে আছেন দুজন, নাজমুল আবেদিন ফাহিম এবং মেহরাব অপি। আমরা আসলে কথা বলছিলাম যে আমি একটু ফাহিম ভাইয়ের কাছে আগে যেতে চাই যে ভারতের যেই ওপেনিং স্লটে যদি আমরা একটু দেখি যে সেখানে কিন্তু বিরাট কোহলির যেই আবির্ভাব সেটা কিন্তু এখনও এবার বিশ্বকাপে পায়নি। মানে সেই জায়গায় একটু শঙ্কার জায়গা কিনা যে বা ও বিরাট কোহলিকে কি ফাইনালেও খেলানো উচিত কিনা ভারতের আসলে? না, অবশ্যই বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়কে আসলে ওইভাবে কেউ চিন্তাই করবে না বাসনা করছে। ওই যদি করতে তাহলে অনেক আগে থেকেই অনেক আগেই করতে এটা। হিজ প্রবাবলি হয়তো 5-7-10টা মিনিট একটু ভালোভাবে খেললেই ও ছন্দ খুঁজে পাবে। হি ক্যান বি এ ভাইটাল প্লেয়ার। তবে ভারত কিন্তু বুঝতে দেয়নি, ওর অভাবটা বুঝতে দেয়নি। অন্যদের মধ্যে এতটাই কনফিডেন্স, আত্মবিশ্বাস বা অ্যাবিলিটি, যে কারণে বোঝাই যায়নি যে বিরাট কোহলি রান করছে না। এটা একটা বড় টিমের কিন্তু এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু এটা কিন্তু সবসময় হবে না যে একটা দলের সবাই ভালো পারফর্ম করবে। কেউ না কেউ থাকবেই যারা অফ ফর্মে থাকবে বা ভালো ফর্মে থাকলেও রান হচ্ছে না, কিন্তু বাকিরা কিন্তু সেটা পুষিয়ে নেবে। সো ইটস এ টিম গেম। দলের কাজ হচ্ছে কি? দলের কাজ হচ্ছে জয়ী হওয়া। টিমটা জিতছে কিন্তু। সো হয়তো আমরা এমনও দেখতে পাবো যে এই ওয়ার্ল্ড কাপের পরে হয়তো ভারত যখন অন্য কোথাও খেলবে সেখানে রোহিত শর্মা রান করছে না, বিরাট কোহলি রান করছে। সো দিস ইজ হাউ ইট গোজ, না, অন অ্যান্ড অফ এভাবে যায় কিন্তু। বাট ইটস এ গুড সাইন একটা দলের জন্য যে রান করছে না তাকে বুঝতেও দেওয়া হচ্ছে না যে সে যে রান করছে না তার জন্য দলের অসুবিধা হচ্ছে, এগুলি বুঝতেও দেওয়া হবে না। তাকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, ইউ টেক ইউর টাইম, তোমার মতো করে তুমি ফিরে আসার চেষ্টা করতে থাকো, আমরা আমাদের কাজগুলি করে নিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না। দিস ইজ অ্যান এনভায়রনমেন্ট। আমরা যদি এমনভাবে জিনিসটাকে দেখি, ও রান করছে না, যদি সামনেও রান করে দল বিপদে পড়ে যাবে, এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু কনজিউসিভ না তার জন্য ফিরে আসার জন্য। সো ওই একটা হেলদি এনভায়রনমেন্ট থাকলে ফিরে আসাটা সহজ হয়। অ্যান্ড ওভারঅল টিমের মধ্যে কিন্তু সেই পরিবেশটা থাকে যেখানে ওই ব্যাপারটা আসে না যে আমরা সবাই রান করছি, ও রান করছে না, ও কি সামনের ম্যাচে থাকবে নাকি অন্য কাউকে নিয়ে আসবো, এই ধরনের পরিবেশ একদম থাকে না। সো একজন রান না করলো, অন্তত বিরাট কোহলির মতো খেলোয়াড়ও যদি রান না করে, আমার মনে না যে ভারত খুব বেশি পিছিয়ে থাকছে বা থাকবে। আমরা আসলে বলছিলাম ভারতের কথা যে আধিপত্য বিস্তার করেছে আসলে এবার আসলে এখনো পর্যন্ত আসলে তারা কিন্তু অপরাজিত দল। আমরা একটু দেখে নিচ্ছি আসলে রোড টু ফাইনালটা আসলে ভারতের যে কোন পজিশনে আছে তারা। আমরা একটু প্রোডাকশন টিমের যদি বলি যে আমরা একটু রোড টু ফাইনাল যে কীভাবে গ্রুপ পর্বে কিন্তু আমরা দেখলাম আয়ারল্যান্ডের সাথে পাকিস্তান, একমাত্র পাকিস্তানের সাথেই হয়তো ম্যাচটা একটু কঠিন হয়েছিল, এবং বাকি সব ম্যাচে যদি আমি দেখি যুক্তরাষ্ট্রের সাথে 7 উইকেটে জয়ী এবং আয়ারল্যান্ডের সাথে 8 উইকেটে জয়ী এবং কানাডার সাথে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। এবং যদি পরে দেখি সুপার 8-এর ম্যাচগুলো যদি একটু দেখি, সুপার 8-এ সেখানে কিন্তু আসলে যে আধিপত্যর বিষয়টা, এখানে খুব গোছানো, এখানে কিন্তু 47 রান এবং 50 রান 24 রান, দাঁড়াতেই জানি কাউকে, এবং প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু আগে ব্যাট করেছে এবং একটা ভালো একটা স্কোর আসলে তারা স্কোর বোর্ডে আসলে দিয়েছে। তো সেই জায়গায় কি আরো আত্মবিশ্বাস পেয়েছে কিনা? না না, অবশ্যই অবশ্যই এখানে বোঝা যায় এটা আত্মবিশ্বাসের একটা প্রতিচ্ছবি কিন্তু। কারণ এখানে যখন ওরা প্রথম ম্যাচ জিতলো তখনই হয়তো ওরা মনে মনে ওদের ওই আত্মবিশ্বাস চলে আসছে যে হ্যাঁ, আমাদের মোটামুটি এটা কনফার্ম হয়ে গেছে যে আমরা সেমিফাইনালে খেলবো। কারণ সেমিফাইনালে খেললে কিন্তু আর ওইটা নাই যে টপে থাকলেই হবে, 2 না থাকলে ওই হবে, ওরকম নাই কিন্তু, সব তো ফিক্স করা এবার। সো ওদেরকে আর চিন্তা করতে হয়নি পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে। সো কিছুটা নির্ভর হয়ে খেলার সুযোগ ছিল। এবং অন্তত আমরা যদি ফাইনালের প্রতিপক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা, তাদের একটু রোড টু ফাইনালটা একটু দেখে নিতে চাই আসলে দক্ষিণ আফ্রিকার কি অবস্থা। দক্ষিণ যদি গ্রুপ পর্বে দেখেন, 6 উইকেটে জয়ী শ্রীলঙ্কার সাথে, এবং বাকি নেদারল্যান্ডসের 4 উইকেট, বাংলাদেশ 4 রান, এবং নেপালের সাথে কিন্তু মাত্র 1 রানে জয়ী। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, অনেকগুলো ম্যাচ কিন্তু 6 উইকেটে জয়ী হলেও কিন্তু একেবারে ক্লোজ কাউন্ট, এক শেষে হয়তো 19 ওভার 20 ওভারে যে ম্যাচটা কম বল বাকি থাকতে ওরা জিতেছে, এরকমই হয়েছে বেশিরভাগ। এবং বাংলাদেশ এবং নেপালের সাথে তো প্রায় একেবারে হারতে হারতে আসলে জয়, যেটা বলা চলে, খুব অল্প বল বাকি। এবং আমরা সুপার 8-এর একটু যদি দেখি সুপার 8-এর কি অবস্থা, সেখানেও কিন্তু সেখানে কি একটু গোছানো পেয়েছেন কেন নাকি? সেখানে 7 রান এবং 18 রান এবং 3 উইকেট যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে, যারা একেবারে তেমন ছন্দে ছিল না আসলে বললেই চলে। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু দেখি যে আসলে ফাইনালের যে মোকাবেলাটা সেটা আসলে সমানে সমান হবে কিনা। না, ভারত ডেফিনেটলি এগিয়ে থাকবে। আমার মনে হয় যে ভারত এগিয়ে থাকবে, বিশেষ করে রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করছে, একটা ব্যাটসম্যানই হয়তো অনেক কিছু বদলে দিতে পারে। এই ফর্মটা যদি দেখাতে পারে ফাইনালেও, আমার মনে হয় না যে ভারতকে আটকে রাখা যাবে। ডেফিনেটলি সাউথ আফ্রিকার সে শক্তিটা আছে, তাদের ওরকম ব্যাটসম্যান আছে, বাট ফর্মে থাকা না থাকার একটা ব্যাপার আছে, কনফিডেন্সের একটা ব্যাপার আছে। ভারত সেদিক থেকে অনেক এগিয়ে আছে। ক্রিকেট বলেই হয়তো আমরা বলতে পারছি না যে ভারতই জিতে যাবে,
কিন্তু ভারত ডেফিনেটলি ব্যাটিংয়ে বলি বোলিংয়ে বলি মানসিক অবস্থানের কথা যদি বলি ওরা অনেক এগিয়ে আছে। অভি ভাই, আপনি ওই সময় বলছিলেন আসলে লোয়ার অর্ডারের যেই ব্যাটারদের যেই বিস্তারের কথা বলছিলেন, তাদের যে হার্ড হিটিং পাওয়ারের কথা বলছিলেন, সেই জায়গায় যদি আমরা গতকাল দেখলাম যে তারা কিন্তু শর্ট খেলতে না পারলেও সিঙ্গেলটা কিন্তু ঠিক বের করে নিচ্ছে ভারতের ব্যাটসম্যানরা। এইটা একটু প্লাস পয়েন্ট কিনা? না দেখুন, আপনার শুধু টি-20 ফরম্যাট বলেই যে আপনার প্রতি বলে 6 আর 4ই মারতে হবে, নট লাইক দ্যাট। তো সিঙ্গেলসও রান নিতে হয়, কিন্তু বাট এই ধরনের ট্রিকি উইকেটে আমার কাছে মনে হয় যে যখন আমি স্ট্রোক খেলতে পারছি না, তখন সিঙ্গেল রান, ডবল রান, এগুলোর উপরে আমার কাছে মনোনিবেশ মনে হয় যে বেশি করা উচিত, এবং সঠিক কাজটি কিন্তু আমার কাছে মনে হয় যে তারা করেছেন, এবং যেটা একেবারে স্লটে পেয়েছেন সেটা কিন্তু তারা এক্সিকিউশন খুব ভালোভাবে সুন্দর করেছেন। তো ইন্ডিয়া, হ্যাঁ, তাদের ব্যাটিং ডেপথ অনেক বেশি, এবং আমরা কিন্তু কালকে শিবম দুবেকে কিন্তু নাম্বার 7-এ ব্যাট করতেও দেখেছি। এটা গেম প্ল্যানের অংশ ছিল, এবং হার্দিক পান্ডিয়াকে উপরে নিয়ে আসাটা। তো গেম প্ল্যানের অংশ তখনই কিন্তু করা যায়, এই ধরনের দল যখন শক্তিশালী ব্যাটিং লাইন আপ থাকে তখন এই জিনিসগুলো করা যায়। তো ইন্ডিয়া ভালো একটা অবস্থানে আছেন, নো ডাউট, এবং ক্যাপ্টেন নিজেও তিনি রান করে যাচ্ছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাও একটা বিরাট বড় প্লাস পয়েন্ট ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার এনভায়রনমেন্টটা এবং ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা খুবই স্বাস্থ্যসম্পন্ন, এবং যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এরকম অ্যাগ্রেসিভ ক্রিকেট আমার কাছে মনে হয় যে যে কোনো দলই যদি খেলা স্টার্ট করে সম্পূর্ণ টিমের চিত্রটা কিন্তু পাল্টে যায়, এবং ভারতীয় দলের কিন্তু সম্পূর্ণ ক্যাম্পটাই কিন্তু পাল্টে গিয়েছে শুধু এই মনোভাবের কারণে। তো এই মনোভাবটা ধরে রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ভারতীয় ক্রিকেট দল একটা সময় কিন্তু ছিল যে আর্লি উইকেট পড়ে গেলে, আমি যদি খুব বেশি পিছনে না যাই, তাদের হেড কোচ এখন রাহুল দ্রাবিড়ের খেলার ধরনটা কেমন ছিল? আর্লি উইকেট পড়ে গেলে রাহুল দ্রাবিড় কিন্তু সময় নিতেন, অনেকক্ষণ উইকেটে টিকে থাকতেন, কিন্তু এখন কিন্তু সেই যুগটা নেই, বরঞ্চ অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছেন। ডাজেন্ট ম্যাটার যে উইকেট ফল করে যাচ্ছে, কিন্তু বাট নেক্সট ব্যাটসম্যান যে আসছে সেও অ্যাটাক করে যাচ্ছেন। এতে হয় কি, আপনার নিজের স্বাভাবিক সুলভ যে খেলাটা, নিজের ট্যালেন্টটা, সেটা কিন্তু বের হওয়ার সুযোগটা থাকে। তো সেক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে যেটা তারা করে যাচ্ছে, আমার কাছে মনে হয় সঠিক কাজটি করে যাচ্ছেন, এবং তারা সাকসেসফুল হচ্ছেন বিকজ অফ লম্বা ব্যাটিং লাইন আপ, এবং যে ব্যাটসম্যানগুলো আছে তারা সঠিক কাজটি সঠিকভাবে পালন করতে পারছেন, এটাই তাদের আমার কাছে মনে হয়। সামনে থেকে আসলে নেতৃত্বের কথা বলছেন, রোহিত শর্মা রান করছে বিদায় তিনি কিন্তু তার নেতৃত্ব দিতে সুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম জ্বলে উঠতে পারছে না, আসলে একেবারেই তিনি আউট অফ ফর্ম বললেই চলে। স্ট্রাগলিং উইথ হিজ ফর্ম ইন দিস, আমার কাছে মনে হয় ইন দিস টুর্নামেন্ট ওনলি। তিনি কিন্তু আইপিএলে কিন্তু ভালো ব্যাটিং করছেন, খুব খারাপ যে করেছেন তা বলবো না। আর রোহিত শর্মার প্লাস পয়েন্টটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দলে যখন এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ থাকে, এত ভালো ব্যাটাররা থাকে, এত ভালো বোলাররা থাকে, তখন কিন্তু ক্যাপ্টেনের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। বাট যেহেতু তারা তাদের নিজেদের রোলটা জানেন যে কি আমার রোলটা কি, তার কি রোলটা প্লে করতে হবে, তারা খুব ভালো করে জানেন, এবং সেখানে গোছানো পরিকল্পনা থাকে, এবং সেটা এক্সিকিউশন তারা মাঠে ভালোভাবে করতে পারে, সেটা ক্যাপ্টেনের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। অপরদিকে আমার কাছে মনে হয় এইডেন মার্করাম তিনি স্ট্রাগল করছেন ব্যাট হাতে, কিন্তু তার টপ অর্ডার থেকে কুইন্টন ডিকক তাদের একটা আস্থার ভরসার জায়গায়, সেখান থেকে হয়তো তিনি কন্ট্রিবিউশন ভালো করে দিয়ে যাচ্ছেন। কিন্তু মাঝখানে ক্লাসেনের যে আমার কাছে মনে হয় যে আমরা আইপিএলের যে ধরনের বিধ্বংসী ক্লাসেন দেখেছি, সেটা হয়তো আমরা এই টি-20 বিশ্বকাপে দেখতে পাচ্ছি না, বিকজ অফ উইকেটের নেচারের কারণে তিনি হয়তো তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না, কিন্তু অন অ্যান্ড অফ কিন্তু তিনি কন্ট্রিবিউশন কিন্তু ছোট কিন্তু কন্ট্রিবিউশন করে দিয়ে যাচ্ছেন। তো পাশাপাশি ডেভিড মিলার একটা ম্যাচে রানও করেছেন। তো তাদের স্ট্রেংথের জায়গাও কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাটিংয়ে কিন্তু এই তিনটা ব্যাটসম্যান ক্লাসেন, ডেভিড মিলার এবং কুইন্টন ডিকপের উপর চাপটা একটু বেশি থাকবে আমার কাছে মনে হয় ফাইনাল ম্যাচে, এবং নার্ভটা ধরে রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও তাদের বোলিং ডিপার্টমেন্টে এইডেন মার্করাম কিন্তু আমার কাছে মনে হয় ভালো হ্যান্ডেল করছেন। নরকিয়া কিন্তু আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে তাদের সবথেকে সাকসেসফুল বোলার, এবং লাস্ট 2 ম্যাচে তারবেজ শামসি 3টি করে উইকেট তুলে নিয়েছেন এবং ভালো বলও করেছেন। তো নরকিয়ার কথাটা এই কারণে আমি একটু স্পেশালি বলতে হচ্ছে যে প্রতিটা ম্যাচে তিনি উইকেট তুলে নিয়েছেন, এবং উইকেটের আচরণ অনুযায়ী তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তার ছিল স্লোয়ার ডেলিভারিজ, যেটা কিনা আপনার উইকেট থেকে সহায়তা পেয়েছেন, এবং ব্যাটসম্যানরাও বিভ্রান্ত হয়েছেন, আউটও হয়েছেন। এবং তার একই সাথে যদি বল তার আনইভেন যে বাউন্সগুলো ছিল, আসলে সেটাও কিন্তু আসলে আনপ্লেয়েবল ছিল আসলে ব্যাটারদের জন্য। আমার কাছে মনে হয় উইকেটের কারণেই কিন্তু প্রতিটা বোলারই কিন্তু এই সুযোগটা কিন্তু পেয়েছেন। ইভেনচুয়ালি আফগানিস্তানের কথাই যদি বলি, ফারুকি বলেন, নাভিনুল হক বলেন, তারাও কিন্তু সাকসেস হয়েছেন বিকজ অফ উইকেটের কারণে। আবার এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে ডেভন ব্রাভো ছিল আফগানিস্তানের হেড কোচ, এবং তিনি কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু এই স্লোয়ার ডেলিভারি সংখ্যা বাড়ানোর মধ্যে এক অন্যতম বোলার ছিলেন তিনি, এবং তিনি কিন্তু সেই
আমার কাছে মনে হয় সেই গুণগুলোর কথাই হয়তো তিনি তার প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন এবং পেস বোলারদের দেখেছি আফগানিস্তানে এই টুর্নামেন্টে অনেক অনেক স্লোয়ার ডেলিভারি করতে এবং তারা সাকসেস হয়েছেন। শুধু আফগানিস্তান নয়, আমি যদি ফিরে আসি সাউথ আফ্রিকার ক্ষেত্রেও, সাউথ আফ্রিকারও বোলাররা কিন্তু সাকসেস, নরকিয়ার সাকসেস কিন্তু আপনার বেশি হয়েছে আপনার এই স্লোয়ার ডেলিভারিগুলো থেকে। আমরা রাবাদাকে দেখেছি একটা ম্যাচে তিনি 6 নম্বরে এসে বল করে দিচ্ছেন মাত্র 2 ওভার। এটাও ক্যাপ্টেনের একটা পরিকল্পনার অংশ ছিল, যেহেতু যারা কুইক বোলার এই উইকেটে জোরে বোলিং করে কোনো লাভ হবে না, ব্যাটসম্যানদের ব্যাটে চলে যাচ্ছে ইজিলি, সেটা স্ট্রোক খেলা যাচ্ছে। ওয়ারেস আপনি যদি পেস কমিয়ে নিয়ে আসেন 120-র মধ্যে যদি আপনার পেসটা কমিয়ে নিয়ে আসতে পারেন, সেটা বরঞ্চ ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে মার্ক এইডেনের জন্য বোলিংটা হ্যান্ডেল করা ইজি হচ্ছে, কিন্তু বাট তার ব্যাটিং পারফরমেন্সের নিজের পারফরমেন্সের কারণে একটু প্রেশার তো থাকবেন। আর এরকম একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ ভারত, এটা আরও তাকে আমার কাছে মনে হয় যে একটু চাপে ফেলবে। আমি একটু আসলে ফ্যান জোনে যারা আছেন তাদেরকে যেতে চাই, আপনাদের কি একই মাথায় আসছে কিনা যে ভারত পিছিয়ে থাকবে? কি আছে মাইক্রোফোন কার হাতে? জি, এখানে আমি বলতে চাই ভারত দলের এখন অধিনায়ক হিসেবে আছেন রোহিত শর্মা। রোহিত শর্মার যদি রেকর্ড দেখা হয় অধিনায়ক হিসেবে ভারতের, উনি প্রায় 78%-এর উপরে ম্যাচে উইনিং পার্সেন্টেজ তার আছে, এবং তার যে টিম, তার যে কম্বিনেশন এবং তাদের ব্যাটিং ডেপথের কথা যদি আমি বলি এবং বোলিং লাইন আপের কথা বলি, তাদের মূল সাফল্যের কারণ তাদের অলরাউন্ডিং পারফরমেন্স। তাদের যে ব্যাটাররা যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করছেন তাদের যে ভালো বোলিং করার ক্যাপাসিটি, এই অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে ইন্ডিয়া আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এবং তাদের যে টিম ম্যানেজমেন্টের, আমাদের এক্সপার্টরা বলছিলেন যে ওনাদের যে ফরমেশনটা, একজন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান, একজন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, এটা যে কোনো টিমকে বিব্রত করবে। ওদের যদি ভালো কোনো লাইন আপও থাকে, বোলিং লাইন আপ থাকলেও একজন লেফট হ্যান্ডার, একজন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, তখন বলারের পক্ষে বল করা এবং ফিল্ডার সেট আপ, ফিল্ডিং সেট আপ, ওদের সব কিছু মিলিয়ে একটা টিমের গুছিয়ে উঠতে সময় লাগে। এটাকে তারা অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগায় এবং তাদের ব্যাটসম্যানদের যে টাইমিং, প্লেসমেন্ট, সেন্স এবং প্রত্যেকটা বলারকে অ্যানালাইসিস করে তাদের বল বুঝে খেলার যে একটা ক্যাপাসিটি, এটা তাদেরকে সবসময় এগিয়ে রাখে। ফাইনালে আমার মনে হয় রোহিত শর্মার ব্যাটিং এবং বাকি টিমের পারফরমেন্স যদি এরকম থাকে, তাহলে ইন্ডিয়া টিম অবশ্যই সাউথ আফ্রিকা থেকে অবশ্যই এগিয়ে থাকবে। তবে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা এবার প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। ওরা এত দূর পর্যন্ত আসার পরে ওদের যদি এই পারফরমেন্স ধরে রেখে ওরা ইন্ডিয়ার সাথে ভালো একটা পারফরমেন্স দিয়ে এই ওয়ার্ল্ড কাপটা জিততে পারে, এটা মনে হয় ওদের জন্য খুব সুখবর একটা কারণ ব্যাপার বলছেন হবে। মানে পারফরমেন্স অনুযায়ী ভারত, মন বলছে যেন দক্ষিণ আফ্রিকা জিতে, এরকম কিছু একটা, যে প্রথমবার যেন একটা বিশ্বকাপ যায় দক্ষিণ আফ্রিকার, যে তাদের যে অবশ্যই, চোকার্স খ্যাতি রয়েছে হ্যাঁ, আসলে। তো এটাই হচ্ছে মূল কথা, যে তাদেরকে চোকার্স বলা হয়। তাদের টিম কিন্তু অলওয়েজ সবসময় মোটামুটি ফেভারিট হিসেবেই থাকে, কিন্তু তার পারফরমেন্সে কোনো একটা ম্যাচে আসলে কোনো এক বাজে পারফরমেন্সের কারণে, পুরো টিমের বাজে পারফরমেন্সের কারণে হয়তো বা তারা হেরে যায়, নকআউট থেকে বাদ হয়ে যায়। সেক্ষেত্রে তারা এবার যেহেতু এতদূর পর্যন্ত চলে এসেছে, আমার মনে হয় যে তাদের ফাইনালে নতুন কোনো পরিকল্পনা বা উইকেট দেখে সেটা অ্যাডভান্টেজ উঠিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করার একটা চেষ্টা অবশ্যই তাদের থাকা উচিত। অবশ্যই। যে আমি কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখতেও চাই তাহলে পারতেছি না, কারণ আমরা দেখতেছি যে ওভারঅল টিম পারফরমেন্স সাউথ আফ্রিকা থেকে পাচ্ছি না আমরা, যেটা আমরা ইন্ডিয়া থেকে পাচ্ছি। ইন্ডিয়ার ওভারঅল সবাই পারফর্ম করতেছে। তো সাউথ আফ্রিকা যদি জিততে চায় বা এই ফার্স্ট টাইম যে ওয়ার্ল্ড কাপ স্পর্শ করার যে একটা অনুভূতি, সেটা যদি নিতে চায় তাহলে সেটা ওদের স্যাররা যেটা বললেন যে 2-3 জন ব্যাটসম্যান আছে যারা খুবই বিধ্বংসী ব্যাটিং করতে পারে, ক্লাসেন, কুইন্টন ডিকক, এডেন মার্করাম বা ডেভিড মিলার। তো ওনারা যদি এই নেক্সট ম্যাচে চলে ওঠে বা খুব ভালো পারফর্ম করতে পারে ইন্ডিয়ার এগেনস্টে, তাহলে আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ আছে, নরকে আছে, রাভাডা, তারপরে এখানে মোটামুটি ভালো যে বোলিং পারফরমেন্স সাউথ আফ্রিকা করে আসছে এই টুর্নামেন্টের শুরু থেকেই, তো এটা অনুযায়ী আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকা হয়তো বা জিতে যেতে পারে যদি ওদের ব্যাটিং লাইন আপটা ভালো পারফর্ম করতে পারে। আমি আরেকটু যোগ করতে চাই যদি সুযোগ পাই। এবার কুইন্টন ডিককের শেষ ওয়ার্ল্ড কাপ। কুইন্টন ডিকক মোটামুটি সাউথ আফ্রিকার একজন কনসিস্টেন্ট প্লেয়ার, যিনি দলের জন্য, দেশের জন্য খুব ভালো খেলে গেছেন। আমার মনে হয় এই পর্যায়ে আসার পরে টিম যদি এটাকে একটা মোটিভেশন হিসেবে কাজে লাগিয়ে টিমের প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের বেস্ট পারফর্ম করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা একটা ভালো ফলাফল তারা আশা করতেই পারে। আসলে আমরা আসলে এটাই চাই আসলে, যারা এবার যাই, যেহেতু আমরা জানি যে একটা অপরাজিত চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে এবং নতুন কোনো চ্যাম্পিয়নে আমরা আশা করি। আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন? আপনারা যদি দেখেন মানে ইন্ডিয়ার 3টা স্পিনার, কোনো দলই কিন্তু ওয়ার্ল্ড কাপে 3টা স্পিনার খেলায় না। আর সাউথ আফ্রিকার ম্যাক্সিমাম ব্যাটসম্যানগুলো কিন্তু ফাস্ট বলে খুব ভালো খেলে। এই 3টা স্পিনার খুব ক্রুশাল হবে সাউথ আফ্রিকার জন্য, কারণ এই কুইন্টন ডিকক বলেন,
এই কুইন্টন ডিকক বলেন, হেনরি ক্লাসেন বলেন, এরা কিন্তু মিলার একটু আছে স্পিনে একটু দুর্বল, বা ডেভিড মিলার বলেন, এরা কিন্তু স্পিনে একটু দুর্বল। এই তিনজন স্পিনার, বিশেষ করে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর জাদেজা। জাদেজা খুব খুব টাফ টাইম দেবে, কারণ ওয়ার্ল্ড কাপের বাকি দলগুলো কিন্তু ম্যাক্সিমাম দল দুইটা স্পিনার খেলা হলো, ইন্ডিয়া কিন্তু সবসময় তিনটা স্পিনার খেলায় গেছে। এটা সাউথ আফ্রিকার জন্য, যদি এই স্পিনারগুলোকে ভালো মতো হ্যান্ডেল করতে পারে, তাহলে সাউথ আফ্রিকার জন্য কাজটা একটু ইজি হয়ে যাবে। জি হবে। জি, আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। আমি শুরুতে বাংলাদেশকে এখানে আনবো, যে এই যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশনে সাউথ আফ্রিকার পরিবর্তে আমরা বাংলাদেশকে দেখতে পেতাম। আচ্ছা, আপনার এখনো কিন্তু আসলে আক্ষেপ শেষ হয় নাই, আমি যতটুকু মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে। জি, অবশ্যই যে কন্ডিশনে খেলি আমরা অভ্যস্ত। বিশেষ করে যখন আপনি দেখবেন এক্সপার্টটা যখন বলে, আমি অনেক জায়গায় অ্যানালাইসিস করে দেখেছি, মিরপুরের প্রসঙ্গটা চলে আসে। মিরপুরের প্রসঙ্গটা যখন চলে আসে, সেই ধরনের উইকেট বান্ধবে আমরা কিন্তু খেলেছি এই ওয়ার্ল্ড কাপটা। আমাদের বলাররা ঠিক ল্যান্ডলাইন থেকে বল করেছে, আমরা দেখেছি। আমাদের টপ 5-এর মধ্যে আমাদের রিশাদ হোসেন আছে। তার মধ্যে আমরা চেষ্টা করলে কিন্তু আমরা সাউথ আফ্রিকার পরিবর্তে বাংলাদেশকে দেখতে পেতাম, যদি আমাদের ব্যাটিং অর্ডারটা মানে ব্যাটিংটা যদি ঠিকঠাকভাবে করতে পারতো। সেটা অবশ্যই আমাদেরকে হতাশ করেছে, খুব ভালোভাবে হতাশ এটা করেছে। আমাদের সবাইকে আসলে ধন্যবাদ আপনাকে। আসলে ফাহিম ভাই, তার যে আক্ষেপের যে বিষয়টা আপনি কিন্তু বারবার দেখছিলেন, যে আসলে তিনি আক্ষেপে, এটা মনে হয় আমাদের সবারই আসলে এই বিষয়টা, যে সাউথ আফ্রিকার জায়গায় আমরা হতে পারতাম কিনা। না, পারতাম। জিনিসটা হলো, জিনিসটা সহজ ছিল না, কারণ যে উইকেটে খেলা হয়েছিল, বিপক্ষ দলের দারুণ ইচ্ছা ছিল তারাও যাবে, সো ব্যাপারটা সহজ ছিল না। কিন্তু আমরা ভালোভাবে চেষ্টা করলাম না। আমাদের দলের যেসব খেলোয়াড়দের দিয়ে এই কাজটা করা সম্ভব হতো, যেমন ফর এক্সাম্পল যদি বলি, যে যখন সুপার ওভারের খেলা হয়, একটা ম্যাচ টাই হয়ে যায়, সুপার ওভারে যখন খেলা হয়, তখন ওই সুপার ওভারে ব্যাটিং করার জন্য দুজন ওপেনারে কিন্তু নামে না। কারা নামে? ওই দলের সবচাইতে মারকুটে ব্যাটসম্যান যারা, তারা নামে। সো এটাও একটা সিচুয়েশন ছিল যেখানে আমাদের দরকার ছিল সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানদেরকে সুযোগটা দেওয়ার। না, 3 নম্বরে যখন শান্ত আসে, যদি শান্ত সেরা ক্রিকেটটাও খেলে, তাহলে কিন্তু ওটা হবে না, ওটা অ্যাচিভ হবে না কিন্তু। সো কে করতে পারবে সেটা তহিদ হৃদয় করতে পারবে। যদি এমন হয় বল 5টা বল বাকি আছে, এখন আমাদের 15 রান দরকার, কে করতে পারবে সেটা? রিশাদ করতে পারবে। সেটা কিন্তু অনেকেই পারবে না, কিন্তু বললেই হবে না কিন্তু। সো ঠিক জায়গায় ঠিক যেটা সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করতাম, ট্রাই করতাম, তাহলে হয়তো বলা যেত যে হ্যাঁ আমরা চেষ্টা করেছি, তারপর হয়েছে কি হয়নি সেটা অন্যরকম ব্যাপার। সো আমার মনে হয় যে বিশ্বাসটা বোধহয় আমাদের দলের ছিল না যেটা সম্ভব, এবং ওরা খুব দ্রুতই ওইটাতে না গিয়ে ম্যাচ জয়ের দিকে চলে গিয়েছে। তারপর আমি খুশি হতাম ম্যাচটা যদি জিততে পারতো, বাট ম্যাচটা জিততে না পারাটা কিন্তু আরও বেশি ডিপ্রেসিং। আমরা যদি একটু অভিভাবক একটু আগে বলছিলেন যে আসলে উইকেটের যে বিষয়টা, যে এইবারে যেই বৈশ্বিককরণের যে বিষয়ের জন্যই কিন্তু আসলে আমরা যদি বলি যে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছে, এই জায়গায় আইসিসি সফল কিনা? না, একদিক দিয়ে সফল যে হ্যাঁ নতুন একটা জায়গায় ইউএসএতে খেলা হয়েছে, ইউএসএ জানলো ক্রিকেটটা কী জিনিস, হ্যাঁ খেলাটা আরও ছড়ালো। কিন্তু বিশ্বকাপ যেরকম কন্ডিশনে হওয়ার কথা, যেমন ট্রাভেলিংয়ের নিয়ে ভীষণ সমস্যা হয়েছে দলগুলো। আফগানিস্তান যে সেমিফাইনাল খেলতে গেল, বাংলাদেশের সাথে জেতার পরেই ওদেরকে অনেক কষ্ট করে যেতে হয়েছে, কিন্তু ওখানে ঘুম নেই, রেস্ট নেই, সেটা নিয়ে কিন্তু পরে ওদের খেলতে হয়েছে ফার্স্ট সেমিফাইনালটা সাউথ আফ্রিকার সাথে। কিছু ভেন্যুতে বৃষ্টির জন্য খেলাই হয়নি, কিছু ভেন্যুতে বলাই যাচ্ছিল না কে জিতবে কে হারবে, উইকেট অবস্থা এত খারাপ, 110 রান 20 রান করেই টিম জিতে যাচ্ছে। সো এটা বোধহয় আইডিয়াল সিচুয়েশন না। কিন্তু তারপরেও একটা সফলতা কি, এই ছোট স্কোরের মধ্যে কিন্তু কিছু এক্সাইটিং ম্যাচ হয়েছে, ওইটা হয়তো তবুও এই বিশ্বকাপকে কিছু জমিয়ে তুলেছে। বাট আইডিয়ালি বিশ্বকাপটা বোধহয় আরও সুন্দরভাবে হওয়া উচিত। ফাইনালে একটা সেকেন্ড সেমিফাইনালে একটা রিজার্ভ ডে ছিল না, ফাইনালটাকে একদিন পিছিয়ে কিন্তু একটা রিজার্ভ ডে রাখার সুযোগ থাকলে ভালো হতো। ব্যাপারটা যদি এমন হতো যে বৃষ্টি বা অন্য কোনো কারণে খেলাটা হলো না এবং ভারত না খেলেই ফাইনালে উঠে গেল, তাহলে ডাজন্ট মেক এনি সেন্স। ওটা এত বড় একটা প্রতিযোগিতায় এইভাবে চলে যাবে একটা রিজার্ভ ডে না থাকার কারণে, এটা অ্যাকচুয়ালি হতে পারে না। সো আমার মনে হয় কিছু ব্যাপার ডেফিনেটলি আছে যেগুলি সন্তোষজনক না, এগুলি ইমপ্রুভমেন্ট আনার সুযোগ ছিল। অভিভাবক, আসলে বাংলাদেশের কথা যদি একটু বলতে চাই, একেবারে শেষের দিকে আমরা শোতে, যে বাংলাদেশের যে এখন যেই অবস্থায় আছে, আমরা সব ভাইও বলছিলেন আসলে হার্ডার ব্যাটসম্যান, আমরা তো আসলে পাইপলাইনে ওই ব্যাটার নাই যে আমরা তাকে নেব, এরকম কি আছে কিনা আপনার কাছে? এমন নয় যে যে তৈরি করতে হবে কিভাবে? না, এমনটা নয় যে আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই, পাইপলাইনে প্লেয়ার আছে, কিন্তু পাইপলাইনে প্লেয়ারগুলোকে আমরা ইন্টারন্যাশনাল মানে সেভাবে প্রস্তুত করতে পারাটা হচ্ছে বিগ চ্যালেঞ্জ।
আমরা এই ছেলেগুলোকে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন, ফাইম ভাই বলছিলেন, আমিও বলছিলাম যে আমাদের এই প্লেয়ারগুলোকে কিন্তু কখনোই কিন্তু আমরা বিপিএলে কিন্তু আমরা কিন্তু টি20 ফরম্যাট একটাই টুর্নামেন্ট খেলা হয় বাংলাদেশে, সেটা বিপিএল, এবং আমরা চাচ্ছি কি টি20 বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলতে চাচ্ছি। হাউ কাম আমরা যদি এই চ্যালেঞ্জগুলো যদি আমরা আমাদের নিজেদের এই বিপিএলে যদি কঠিন চ্যালেঞ্জগুলো যদি মুখোমুখি না করি, না নিতে পারি, এই জায়গায় আমরা বিদেশি প্লেয়ারদেরকে সবসময় এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা সহায়তা নিতে হয়। তো সেদিক থেকে আমাদের ছেলেরা কিন্তু কিছুই শিখলো না, আর বরঞ্চ টি20 বিশ্বকাপে গিয়ে প্রতিটা বলই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি ফেস করতে হচ্ছে। তো আমাদের সেই অভিজ্ঞতাটাই তো নেই, তো সেই ধরনের চ্যালেঞ্জ আমরা নিতে পারি না দেখেই কিন্তু আমাদের কিন্তু আমরা এই টি20 বিশ্বকাপে অনেকগুলো জায়গায় কিন্তু আমরা ফেল হয়েছি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে পাইপলাইনে যারা আছে বর্তমানে, যাদেরকে পরিকল্পনায় নিয়ে আসা হতে পারে ভবিষ্যতে জাতীয় দলের ক্ষেত্রে, তাদেরকে এক্সপোজারটা আরেকটু বড় করে দেয়া, যে ম্যাচের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, তাদেরকে যদি আর বেশি পরিমাণ ম্যাচ খেলাতে পারি, সেটা নিজেদের মধ্যে না, আমি বলতে চাই যে সেটা বাইরের টিমের সাথে যদি তাদেরকে বেশি পরিমাণে ম্যাচ খেলাতে পারি এবং বিভিন্ন ধরনের কন্ডিশনের উইকেটের সাথে তারা যদি নিজেদেরকে মানিয়ে নিয়ে যদি ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার গড়ে তুলতে হয়, শুধু এটা প্লেয়াররা নিজেরাই পারেন। এবং আমাদের শুধু খালি আমাদের বোর্ড থেকে যেটা আমরা করতে হবে সেটা এক্সপোজারটা করে দেওয়া প্লেয়ারদের জন্য। আমি আসলে ফ্যান জন্য যেতে চাই, আপনাদের বলছিলাম যে আরও একটা কুইজের সুযোগ রয়েছে, আমরা একেবারে শেষ সময় আপনাদের জন্য একই নিয়ম থাকবে, হাত তুলবেন তারপর অ্যান্সার। এই বিশ্বকাপে ম্যাচে এখনো পর্যন্ত 5 উইকেট নিয়েছে কতজন বোলার? আমার মনে হয় পিছনে হাত তুলেছেন, জি বলুন। 2 জন বলার, 2 জন বোলার, ফয়জল হক ফারুকি এবং আকিল হোসেন। রাইট, আপনি পেয়ে যাচ্ছেন আসলে, ভেরি গুড। এটা আসলে অনেকেই জানে না আসলে এইভাবে, খুব কঠিন প্রশ্ন ছিল আপনার জন্য, ধন্যবাদ আপনাকে। চ্যানেল 24 গেট হ্যাম্পার আপনারা তো পেয়ে গেলেন, এবং আশা করি আরও সুযোগ থাকবে। অন্যান্য দর্শক যারা আছে তারা টেলিভিশন দেখতেছে। আমার একটা কোয়েশ্চেন ছিল ফাইম স্যারের কাছে, যে স্যার আমরা দীর্ঘদিন যাবৎ ওপেনিং সমস্যায় ভুগতেছি বাংলাদেশ টিম, আমরা এনসিএল খেলি, ডিপিএল খেলি, বিপিএল খেলি, আমাদের এদের মাঝখান থেকে কোনো প্লেয়ার কি ওপেনিং বের হচ্ছে না কেন? দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, দেখেন সৌম্য সরকারের কথা যদি চিন্তা করি, একবার সময় নেই, একবার ছোট্ট করে সৌম্য সরকার কিন্তু ফর্মহীন ছিল। আমি একটু ছোট্ট করে বলি, টি20 খেলোয়াড় টি20 থেকে দেখতে হবে। আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট 50 ওভার্স ক্রিকেট থেকে প্লেয়ার সিলেক্ট করে আমাদের টাইগারের গ্রুপ তৈরি করি, এটা হবে না। টি20 টুর্নামেন্ট করতে হবে নিচে, সো দ্যাট ওখান থেকে টি20 প্লেয়ার নিয়ে এই টাইগার বানাতে হবে। ফার্স্ট ক্লাস বা এখান থেকে এটা নিয়ে এটা হবে না, এটা হবে না। স্পেসিফিক খেলার জন্য স্পেসিফিক প্লেয়ার নিয়ে আসতে হবে। অবশ্যই ধন্যবাদ আপনার ফাহিম ভাই, এবং একই সাথে অপি ভাই, দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের ধন্যবাদ আসলে আমাদের এই শোটাকে আরও উজ্জ্বল করার জন্য। দর্শক, আমরাও চাই এবার কিন্তু অপরিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তাদের স্বমহিমায়। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ এখানে শেষ করছি। পাওয়ার্ড বাই ভাই হাউজিং, কো স্পন্সর জেরেস RM, আইভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার অ্যান্ড RL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল।